কি অবস্থা কাঁচা বাচ্চারা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাংলা বইয়ের আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের পাঠ 10 অর্থাৎ ময়নামতি এই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। আমি আছি লিখন, তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে। চলো দেরি না করে আজকে আমরা এই ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা কিন্তু প্রতিটা ক্লাসের শুরুতেই শিখন ফলগুলো জেনেই ধারাবাহিকভাবে আজকের পাঠের শিখন ফলগুলো থাকবে ঐতিহাসিক স্থান। বাংলাদেশের কিন্তু অতি প্রাচীন ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থান কিন্তু ময়নামতি, যেটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব। ময়নামতি কিভাবে আবিষ্কৃত হলো, কি কি পাওয়া গেল এখানে, কি কি আছে। পরবর্তীতে বিহারের ইতিহাস জানতে পারবো। লালমাই পাহাড় এলাকায় শালবন বিহার এবং আনন্দী বিহার দুইটা বিহারেই আলাদাভাবে বর্ণনা এবং সেখানে কি ছিল, বিহারের আকৃতি কেমন, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। প্রাচীন ঐতিহ্য, মাটির নিচ থেকে প্রাপ্ত স্বর্ণ মুদ্রা, অলংকার, টেরাকোটা ফলক, এই যে বিষয়গুলো যেগুলো আমাদের জাদুঘরে সংরক্ষিত থাকে, এই আবিষ্কারের যে গৌরবময় অতীত, আমরা কিন্তু এই বিষয়টা জানতে পারবো। চলো দেরি না করে আমাদের আজকে পাঠটা শুরু করা যাক এবং তোমাদের জন্য কিছু আজকে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করার জন্য কিছু ছবিও যুক্ত করা হয়েছে। দেখো, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটা স্থান যেটা মূলত ময়নামতির দৃশ্য। এখানে আমরা বিভিন্ন স্থাপনা দেখতে পাচ্ছি যেটা মাটির নিচে ছিল, যেটা মাটি খুঁড়ে আবিষ্কার করা হয়েছে। চলো আমাদের সভ্যতার আবিষ্কার মূল গল্পে আজকে যে পার্টটা আছে এটা শুরু করি। 1875 সালের ঘটনা। কুমিল্লার পাহাড়গুলোর পাশে রাস্তা তৈরি হচ্ছে। শ্রমিকরা মাটি কাটছেন সেখানে। হঠাৎ করেই কোদালে পুরনো ইট উঠে এলো। এর আগেও মাটি খোঁড়ার সময় পুরনো কিছু জিনিস পাওয়া গিয়েছিল। এসব থেকে ধারণা করা হয় এখানে একসময় সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে 1875 সালে যখন কুমিল্লার পাহাড়গুলোর পাশে রাস্তা নির্মাণ করার জন্য শ্রমিকরা কাজ করছিল, তখনই কিন্তু প্রথম এই সভ্যতার আবিষ্কৃত হয় বা নিদর্শন খুঁজে পাওয়া যায়। তারা মনে করে যে এখানে যেহেতু মানুষের ব্যবহার্য জিনিসপত্র আছে, মাটির নিচে এরকম স্থাপনা আছে, তাহলে সভ্যতা উদাহরণ হতে পারে। পুরনো সভ্যতার নিদর্শনগুলো সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। খুব সাবধানে খনন করে সেগুলো বের করতে হয়। মাটি খুঁড়ে এমনই এক সভ্যতা পাওয়া গেছে কুমিল্লার ময়নামতিতে। তাহলে মাটি খুঁড়ে সভ্যতা কোথায় পাওয়া গেছে, বা এই গল্পটা মূলত কুমিল্লার ময়নামতি এই সভ্যতাটাকে নিয়ে। কুমিল্লার লালমাই পাহাড়ে এলাকায় ময়নামতি অবস্থিত। তাহলে ময়নামতি কোথায় অবস্থিত? কুমিল্লা লালমাই পাহাড়ে ময়নামতি অবস্থিত। 1955 সালে পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানে কাজ শুরু হয়। তাহলে 1915 সালে কিন্তু পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ শুরু হয়। নিদর্শনের প্রথম ধারণা কবে পাওয়া যায়? 1875 সালে। আশা করি এই দুইটা সাল তোমাদের মনে থাকবে। তাহলে পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ শুরু হয় কখন? 1955 সালে। তখন এলাকার ইতিহাস মানুষের কাছে খুব স্পষ্ট হতে থাকে। জানা যায় এই এলাকায় অন্তত 30 জন রাজা শাসন করেছেন। তাহলে কুমিল্লার ময়নামতি কতজন রাজা শাসন করেছেন? 30 জন। চলো এর পরবর্তীতে আমাদের বিহারের বিবরণ দেওয়া আছে, আমরা কিন্তু এটা একটু পড়ার চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে শালবন বিহার। ময়নামতি এলাকায় কয়েকটি পুরনো বিহার পাওয়া গেছে। বিহারগুলোর বৌদ্ধদের ধর্মচর্চা এবং জ্ঞান চর্চার কেন্দ্র। তাহলে একটু খেয়াল রাখবে এখানে বিহারগুলো কি কি? বৌদ্ধদের ধর্মচর্চা এবং জ্ঞান চর্চার কেন্দ্র। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের নাম হচ্ছে শালবন বিহার। এটি প্রায় 1500 বছরের পুরনো। তাহলে কত বছরের পুরনো? 1500 বছরের পুরনো। বিহারটির আকার বর্গের মতন। তাহলে বর্গ বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? তোমরা যারা বর্গ বুঝো না, বর্গ আসলে একটা 4 বাহু চতুর্ভুজ যার প্রতিটা বাহু সমান। সো এই যে দেখো বর্ডারটা দেওয়া আছে আমাদের, এই বর্ডারটা কিন্তু বর্গ না, এই বর্ডারটা কিন্তু বর্গ না, কারণ এই বাহু দৈর্ঘ্য সমান হলেও কিন্তু এই বাহুর দৈর্ঘ্য একই রকম না, এই বাহু সমান না। তোমরা যদি দেখো যে আমাদের এমন একটা বর্ডার যদি হতো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, অ্যান্ড
এখান থেকে এই পর্যন্ত, তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য সমান হতো। সেটা কিন্তু আমরা কি বলতে পারি, বিহার বলতে পারি, বা বিহারের আকার। প্রতিটি বিহারের প্রান্ত 550 ফুট। তাহলে এই যে জায়গাটা আছে, বর্ডার আছে, এই বর্ডারের প্রান্ত কত ফুট? শালবন বিহারের 550 ফুট। এর মধ্যে 115টা ঘর আছে, এসব ঘরে বৌদ্ধ ভিক্ষুরা থাকতো। বিহারের ভেতর থেকে পুরনো অনেক নিদর্শন পাওয়া যায়। চলো, পরবর্তী আরেকটা বিহারের কথা উল্লেখ আছে, আনন্দ বিহার। ময়নামতির আরেকটা গুরুত্বপূর্ণ বিহার হচ্ছে আনন্দ বিহার। এটি আয়তন সবচেয়ে বড়। তাহলে আনন্দ বিহারের আয়তন কিন্তু শালবন বিহার থেকেও বড়। আনন্দ বিহারে প্রায় 1500 বছরের আগের, এটিরও আকার বর্গের মতন। এটির একটি প্রান্তের কত ফুট লম্বা? 650 ফুট। শালবন বিহার কত ফুট লম্বা ছিল? 550 ফুট। আশা করি মনে থাকবে যে আনন্দ বিহার সব থেকে বড় এবং এর প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য 650 ফুট। ওই এলাকার মানুষদের কাছে এটি আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। এটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে পারে যে আনন্দ বিহারটা কি নামে পরিচিত? আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পোড়ামাটির নকশা এরকম কাজকে টেরাকোটা বলে। তাহলে বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়, বিভিন্ন কারুকাজ, এই কারুকাজটাই কি বলে? টেরাকোটা বলে। এর পরবর্তীতে কুমিল্লার ময়নামতি এবং এর আশেপাশে অনেক পুরাকীর্তি এখান থেকে পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, সিলমোহর। এছাড়াও তামার পাতে লেখা রাজার আদেশের সন্ধান মিলেছে প্রায় 5000 বছর আগের হাতিয়ার। এমনকি পাওয়া গেছে দৈনন্দিন ব্যবহারের অনেক গৃহস্থলীর জিনিস। এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে এবং ময়নামতি জাদুঘরে তার কিছু নিদর্শন রাখা হয়েছে। এগুলো থেকে মূলত প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের ঘটনা জানা যায়। তাহলে এইখানে মূলত আমাদের ময়নামতি থেকে যে পুরাকীর্তি বা যে সভ্যতার নিদর্শন পাওয়া যায় সেগুলোর কথা উল্লেখ করা আছে। তাহলে কি কি পাওয়া গেছে? গৌতম বুদ্ধের মূর্তি পাওয়া গেছে, মুদ্রা পাওয়া গেছে, অলংকার পাওয়া গেছে, সিলমোহর পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে কি, তামার পাতে রাজার আদেশের সন্ধান মিলেছে গৃহস্থলী সামগ্রী। সেরকম অনেক ইতিহাস এবং ঐতিহ্যের অনেক সন্ধান পাওয়া গেছে ময়নামতিতে। অসমাপ্ত অনুসন্ধান, এখনো এখানকার অনেক জায়গায় অনুসন্ধান করা হয় নাই। অনুসন্ধান করা হলে হয়তোবা সভ্যতার অনেক নিদর্শন পাওয়া যেত। ময়নামতি গল্পের মূলত অংশটি এখানে সমাপ্ত হলো। শিক্ষার্থীরা বিবরণ পড়ে প্রাচীন ইতিহাস সম্পর্কে সাম্যক ধারণা অর্জন করবে তোমরা। এর পরবর্তীতে আমাদের কিছু শব্দ অর্থ আমরা জেনে নিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনুসন্ধান। অনুসন্ধান শব্দের অর্থ কি? খোঁজ করা। অনুসন্ধান বানানটা একটু দেখবো আমরা। অনু স দন্তন্য ধয়াকার দন্তন্য। খোঁজ, ক্ষয়চন্দ্রবিন্দুর আছে বর্গজ। অন্তত মানে কমপক্ষে। খনন শব্দের অর্থ খোঁড়া। জাদুঘর শব্দের অর্থ কি? যেখানে সবার দেখার জন্য মূল্যবান প্রাচীন নিদর্শন রাখা হয়। তাহলে দেখো, তোমরা হয়তোবা কেউ জাদুঘরে গিয়েছো, হয়তোবা কেউ জাদুঘরে যাও নাই। অবশ্যই বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য, এগুলা দেখার জন্য তোমাকে অবশ্যই আমি সাজেস্ট করবো যে একটা কোনো জাদুঘরে ঘুরে যাও, বা তোমাদের যখন স্টাডি ট্যুর হয় তখন কিন্তু বিভিন্ন জাদুঘরে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানে নিয়ে যাওয়া হয়। এই যে আমি মূলত যশোর জেলা থেকে আছি, তো তুমি কিন্তু খুলনায় বিভাগীয় জাদুঘর পেয়ে যাবা, যেটা শিববাড়িতে অবস্থিত। এইখানে ময়নামতির অনেক দৃশ্য বা অনেক নিদর্শন কিন্তু ওইখানে দেওয়া আছে। সোনার মুদ্রা বলো, তাদের ব্যবহৃত কিছু জিনিস, টেরাকোটা, এরকম অনেক বিষয় জেনে বা দেখে তোমার মধ্যেও আগ্রহটা জাগ্রত হবে জাদুঘরে কি কি জিনিস থাকতে পারে, আসলে ওই সময়ে এই বিষয়গুলো কিভাবে তৈরি হলো। চলো, এর পরবর্তী আমরা শব্দ অর্থ দেখি। টেরাকোটা, নকশা করা মাটির ফলক। নিদর্শন, নমুনা, চিত্র, উপকরণ। পুরাকীর্তি শব্দের অর্থ কি? প্রাচীনকালের নিদর্শন। তাহলে এই যে মুদ্রা বা এই যে হচ্ছে তোমার বৌদ্ধ মূর্তি, তৈরি জিনিসপত্র, এগুলো কিন্তু সবই পুরাকীর্তি বা প্রাচীনকালের নিদর্শন। বিশ্ববিদ্যালয় শব্দের অর্থ কি? উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। বিহার,
বৌদ্ধদের শিক্ষা এবং ধর্মচর্চার কেন্দ্র। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিহার শব্দের অর্থ কি? বৌদ্ধ ধর্মাবলম্বীদের শিক্ষা এবং ধর্মচর্চার কেন্দ্র। তাহলে এইখানে আমরা শিক্ষা এবং ধর্মচর্চার কেন্দ্র হিসেবে একটা ছাত্রকে, তৎকালীন সময় আমরা তো আসলে পড়াশোনার কাজে বাইরে যাই, তো তারা বিহারে যেত, বিহার যে পড়াশোনা করে দিন শেষে ভালো মানুষ হওয়ার চেষ্টা করত। ভিক্ষু, বৌদ্ধ সন্ন্যাসী। মুদ্রা, ধাতুর তৈরি পয়সা, সভ্যতা, উন্নত জীবনযাত্রা। সিলমোহর, নাম বা কোনো কিছুর ছাপ। তাহলে সিলমোহর শব্দের অর্থ কি? নাম বা অন্য কিছুর ছাপ। এর পরবর্তীতে তোমাদের বইয়ের কিছু শূন্যস্থান আছে, যেটা আমরা উত্তরগুলো দিয়ে দিয়েছি। তারপর আমরা একবার রিডিং করব। মাটি কাটার সময় শ্রমিকদের কোদালে কি উঠে এলো? তোমরা সবাই জানো, পুরানো ইট উঠে এলো। ড্যাশ এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত। কোথায় অবস্থিত আমরা সবাই জানি, কুমিল্লার লালমাই পাহাড়ে, অর্থাৎ লালমাই পাহাড় এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত। প্রাচীন সভ্যতা সাধারণত ড্যাশ নিচে ড্যাশ চাপা পড়ে থাকে, তাহলে মাটির নিচে চাপা পড়ে থাকে প্রাচীন সভ্যতা, যেটা আমাদের খুঁড়ে বের করতে হয়। ময়নামতি এলাকায় সবচেয়ে বড় বিহার হচ্ছে আনন্দ বিহার। আশা করি সবাই মনে আছে, দুইটা বিহারের কথা উল্লেখ আছে, শালবন বিহার, আনন্দ বিহার। তার ভিতরে কিন্তু সব থেকে বড় হচ্ছে আনন্দ বিহার, যেটার প্রতি বাহুর দৈর্ঘ্য কত? 650, আর শালবন বিহার কত? 550। আরও পাওয়া গেছে তামার পাতে লেখা রাজার আদেশ। শালবন বিহারে কত হাজার বছর পুরানো? শালবন বিহার এবং আনন্দ বিহার দুইটাই কিন্তু 1500 বছরের পুরানো। আশা করি তোমাদের বইয়ের শূন্যস্থানগুলো তুমি ভালোভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তীতে তোমাদের কিছু অনুশীলনী প্রশ্ন উত্তর আমরা সমাধান করার চেষ্টা করব বইয়ের আলোকে সুন্দরভাবে। বিহার শব্দের অর্থ কি? বিহার হলো প্রাচীনকালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উচ্চশিক্ষা গ্রহণ, সাধনা এবং নিবিড় ধর্মচর্চা পবিত্র মঠ বা আবাসিক স্থান। তাহলে এইখানে যে বৌদ্ধ ভিক্ষুকরা আছে তাদের কাছ থেকে যারা উচ্চশিক্ষা গ্রহণ করত বা সাধনা করত, নিবিড় ধর্মচর্চার কাজে বিহারে যেত। শালবন বিহারের বিবরণ দাও। তাহলে আমরা কি লিখতে পারি? শালবন বিহারটি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। এটি 1500 বছর পুরনো। এটি দেখতে বর্গের মতন। এর বাহুর দৈর্ঘ্য 550 ফুট এবং এখানে বৌদ্ধ ভিক্ষুকরা মোট 100টি ভিক্ষুকদের জন্য মোট 115টি কক্ষ ছিল। এইভাবে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আনন্দ বিহারের বিবরণ দাও, তুমি আই থিঙ্ক এইভাবে আনন্দ বিহারও বিবরণটা দিতে পারবে। ময়নামতি জাদুঘরে কি কি পাওয়া গেছে? ময়নামতি জাদুঘরে পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি, প্রাচীন মুদ্রা, অলংকার, সিলমোহর, তামার পাতে লেখা রাজার আদেশ, 5000 বছরের হাতিয়ার, এছাড়াও প্রাচীন গৃহস্থলী সামগ্রী। তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করবা। গৌতম বুদ্ধের মূর্তি পাওয়া গেছে, প্রাচীন মুদ্রা, অলংকার, সিলমোহর, তামার পাতে লেখা রাজার আদেশ, 5000 বছরের আগের হাতিয়ার, গৃহস্থলী সামগ্রী। এটা 1-2বার পড়লে বা তুমি যদি তোমার বইয়ের গল্পটাও রিডিং পড়ো, তাহলে কিন্তু তোমাকে এটা মুখস্থ হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেই যে আনন্দ রাজার বাড়ি পরিচয় দাও। আনন্দ রাজার বাড়ি পরিচয় দেওয়ার মাধ্যমে তোমাকে প্রশ্ন করা হয়েছে আনন্দ বিহারের পরিচয় দাও। দেখো, এটি আসলে ময়নামতি অঞ্চলের সবচেয়ে বড় বিহার, আনন্দ বিহার। এটি 1500 বছরের পুরাতন, বর্গাকৃতির এবং এর প্রতিটি প্রান্ত 650 ফুট। 650 ফুট কেমন আমি একটু ধারণা দেই। আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বা তোমাদের যারা টিচাররা আছেন বা আমরা যারা আছি, এই যে দেখো আমরা কিন্তু ম্যাক্সিমাম ধরো 5 ফুট 9 ইঞ্চি বা ধরো 6 ফুট হতে পারে। তাহলে এরকম কতজন মানুষ হলে 650 ফুট হতে পারে? চিন্তা করো একবার কত লম্বা। এটা কিন্তু একটা প্রান্ত, এরকম আরো 4টা প্রান্ত আছে, একটা বেষ্টনী বর্গাকৃতির। এই দেয়ালে চমৎকার পোড়ামাটির ফলক এবং টেরাকোটা দেখা যায়। টেরাকোটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীনকালে কাদার তৈরি নরম ফলকে বিভিন্ন নকশা, ছবি এগুলো এঁকে আগুনে পুড়িয়ে শক্ত করা হতো। পোড়ামাটির এই চমৎকার শিল্পকর্মকে টেরাকোটা বলে। তবে প্রাচীনকালে কাদার তৈরি নরম ফলকে বিভিন্ন সুন্দর নকশা এবং ছবি এঁকে তা আগুনে পুড়িয়ে শক্ত করা হতো। পোড়ামাটির এই চমৎকার শিল্পকর্মকে টেরাকোটা বলা হয়।
এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে, বুঝিয়ে লেখো। ময়নামতি এবং এর আশেপাশে মাটির নিচে আবিষ্কৃত হয় হাজার বছরের প্রাচীন মুদ্রা, অলংকার, বৌদ্ধমূর্তি, নকশা প্রমাণ পাওয়া যায় তা তৎকালীন সময়ে এদেশের মানুষের জীবনযাত্রা কতটা উন্নত ছিল, সমৃদ্ধ ছিল, এগুলো কিন্তু আমাদের ঐতিহাসিক গর্ব। মূলত এখানে প্রশ্নটা করেছে যে এসব নমুনা, মানে এসব নমুনা বলতে ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানে ঘোরার মাধ্যমে যে নমুনাগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আমাদের আমাদের অতীতের যারা সেই সময় জীবনযাপন করেছে তাদের পরিচয় বহন করে, যারা কিন্তু মূলত আমাদের পূর্বপুরুষ ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের এই প্রশ্ন উত্তরগুলা। এর পরবর্তী তোমাদের কিছু ডান বাম মিলকরণ আছে, যেটা সঠিক উত্তরটা কিন্তু আমরা সাইডেই দিয়ে দিয়েছি। কুমিল্লার প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ শুরু হয় কখন? 1955 সালে। বাট কখন খুঁজে পাওয়া যায়? আমরা আরেকটু একটু দেখি, 1875 সালে। তাহলে 1875 সালে কিন্তু এটা খুঁজে পাওয়া যায়। আর প্রথম অনুসন্ধানে কাজ শুরু হয় কখন? 1955 সালে। এটা আশা করি একটু খেয়াল রাখবা, এটা কিন্তু মানে গুলিয়ে ফেলার মতো। সো অনুসন্ধানের কাজ শুরু হয় কত? 1955 সালে। ময়নামতি অঞ্চলের রাজত্ব করেন কতজন? 30 জন রাজা। বর্গাকৃতি শালবন বিহারের প্রতি বাহু দৈর্ঘ্য 550 ফুট। শালবন বিহারে আছে 115টা ঘর। আনন্দ বিহারের আরেক নাম কি? আনন্দ রাজার বাড়ি। আনন্দ বিহারের একটি প্রান্ত 650 ফুট। তাহলে আনন্দ বিহার সব থেকে বড়, এই জন্য কিন্তু 650 ফুট। এর পরবর্তীতে তোমাদের ঘটনা বা কাল, যেটা আমরা ইংরেজিতে টেন্স বলি, এইটা নির্ণয়ের জন্য আমরা কিন্তু কিছু বাক্য রেখেছি তোমাদের বইয়ে যেটা আছে। তোমরা বলবা যে আমি যে শব্দটা বলবো বা যে বাক্যটা বলবো এটা কি অতীতের ঘটনা, বর্তমানের ঘটনা, না ভবিষ্যতের ঘটনা। এখানে এক রাজা বাস করতেন, তাহলে এটা কিন্তু আগের ঘটনা। করতেন অতীতের ঘটনা, তাহলে এটা কি? অতীতকাল। বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে এটা কিন্তু বর্তমানে ঘটনা। আমি বলছি বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে যেও না, তাহলে এখনকার ঘটনা হবে বর্তমান কাল। শ্রমিক সেদিন মাটি কাটছিল। সেদিন মানে কি? আগের ঘটনা। শ্রমিক সেদিন মাটি কাটছিল, তাহলে আগের ঘটনা বা অতীতকাল বোঝানো হচ্ছে এখানে। মাটি খনন করলেও আরো প্রাচীন নিদর্শন পাওয়া যাবে। মাটি খনন করলে আরো প্রাচীন নিদর্শন পাওয়া যাবে, তাহলে এটা কিন্তু পরের ঘটনা বোঝানো হয়েছে। তুমি যদি মাটি খনন করো তাহলে আরো প্রাচীন নিদর্শন পেতে পারো। বহু বছর আগে পাথরের হাতিয়ার ব্যবহৃত হতো। এখানে আগে বা বহু আগে বললেই বুঝতে পারছো এটা কিন্তু অতীতের ঘটনা। এবারের ছুটিতে তিনি বইটি লেখা শেষ করবেন। তাহলে এবারের ছুটিতে তিনি বই লেখা শেষ করবেন, এই যে করবেন এর মাধ্যমে বুঝতে পারি এটা কিন্তু পরের বা ভবিষ্যতের ঘটনা। শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে, এটা এখনকার ঘটনা, যে যাচ্ছে, করছে, কোনো কিছু করছে বোঝালে আমরা কিন্তু বর্তমান বলতে পারি। তাহলে আজকের ক্লাসটি একটু বড় হয়ে গিয়েছে। আজকের ক্লাসটাতে আমাদের এই পার্টটাতে আমরা কিন্তু 3টা কাল সম্পর্কে জানলাম: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তাহলে একটা বাক্য পড়ে আমাদের কিন্তু বুঝতে শিখতে হবে যে এটা অতীতকাল নিয়ে কথা বলছে, না ভবিষ্যৎকাল নিয়ে কথা বলছে, নাকি বর্তমানকাল নিয়ে কথা বলছে। আজকে ইন্টারেক্টিভ ক্লাসটা করার জন্য সবাইকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি তুমি আমাদের ক্লাসটা অনেক সুন্দর বুঝতে পেরেছো। এখানে তোমাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে, টিচারদের পক্ষ থেকে একটা অ্যাডভাইস থাকবে যে আমাদের দেশে যে পুরনো সুন্দর ইতিহাস আছে, যেটা আমাদের গৌরবের ইতিহাস, আমাদের সবারই উচিত এগুলো ভালোবাসা, সম্মান করা এবং সুন্দরভাবে যত্ন নিয়ে বাঁচিয়ে রাখা, যেটা পরবর্তী প্রজন্ম তোমরাই কিন্তু এই বিষয়গুলো দায়িত্ব পালন করবে। পরবর্তী অন্য একটা ক্লাসে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। বিদায়।